আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। একেবারে ঘর গোছানো দিয়ে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি। এত পরিমাণে ধুলা পড়ে যায় প্রত্যেকটা ফার্নিচারের উপরে যে আমি আর এই ধুলার ব্যাপারে কোনো কমপ্লেইনই করতে চাই না। আমি মেনেই নিয়েছি যে তারা টিকে থাকবে, আমি মরে যাব, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তারা কখনোই আমার বাড়ি ঘর, আমার চারপাশ ছেড়ে কোথাও যাবে না। এবং এটাই হচ্ছে প্রকৃতির সত্য। তো এই সত্যকে মেনে নিয়ে রীতিমতন তাদেরকে যতটুকু মিনিমাইজ করে চলা যায় সেভাবে করার চেষ্টা করছি। ডিপ ফ্রিজের উপরটা ২-৩ বার করে না মুছলে কেমন যে লাগে। আমি অনেক দিন থেকেই চাচ্ছি শিমুলের কাছ থেকে ডিপ ফ্রিজের উপরে একটা ডিপ ফ্রিজ ম্যাট নিব। ঈদের আগে একটা ম্যাট অনেক পছন্দ হয়েছিল, কিন্তু তখন জাস্ট ঈদের ২ দিন বাকি ছিল, সেই জন্য আর অর্ডারটা করিনি। যে সব পাঠাও অ্যান্ড অন্যান্য সংস্থাগুলো বন্ধ হয়ে গেছে। তবে খুব শিগগিরই ওর কাছ থেকে আমি একটা ফ্রিজের উপরের জন্য ম্যাট নেব। আর হেলেন আপু, আমাদের বিডি হেলেন থেকে হেলেন আপুর কাছে খুব সুন্দর সুন্দর কিছু রানার আছে। তো একটা রানার আমি চাই সেই রানারটা দিয়ে যাতে পরবর্তীতে আমি সাজাতে পারি, ভেবেছি হেলেন আপুর কাছ থেকেও আমি খুব শীঘ্রই একটা রানার নেব। তো এই দুটো নতুন জিনিস দিয়ে যখন ঘর সাজাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন টুকটাক যা আছে, যেটুকু আছে সেটুকু দিয়েই ঘর সাজাচ্ছি। আসলে রেগুলার তো আর নতুন নতুন জিনিস কেনা যায় না, আর রেগুলার নতুন নতুন জিনিস আপনাদের সাথে আনাও আমার পক্ষে সম্ভব না। এটা আমি কেন, আমার মনে হয় এটা কারো পক্ষেই সম্ভব না। আমরা যারা ডেইলি লাইফ শেয়ার করি কিংবা ডেইলি ভ্লগ শেয়ার করি, আমাদের যা আছে সেটা নিয়েই আমাদেরকে চলতে হয়। এখানে আমি মাঝে মাঝে খেয়াল করেছি, অনেকেই বলেন যে উনার এটা আছে আমার কেন নেই, আমার এটুকু আছে আমার অন্যদের মতন নেই। এই ধরনের একটা আহ, হতাশার সুর মাঝে মাঝে আমি অনেকের ভিডিওতেই শুনতে পাই যে অন্যদের মতো আমি এত বড় লোক না, আমি এত কিছু কিনতে পারি না, দেখাতে পারি না। আসলে ব্যাপারটা তা না। আপনার যা আছে, যেটুকু আছে সেটাকেই আপনি যদি পরিপূর্ণভাবে একটু সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করেন, আমার মনে হয় সেটাই হবে আপনার জীবনযাত্রা। নতুন জিনিস কিনে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন না, কারণ প্রতিদিন আমরা নতুন জিনিস কিনতে পারবো না। তো আমি সুন্দর করে টেবিলটা মুছে নিচ্ছি, আর আমি কাজ করব। ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে, তার তো মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, স্প্রে করছি, তারপর বিভিন্ন কিছু পরিষ্কার করছি। তার তো এখন সারাক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করতে হবে। ওকে একটা জায়গায় আটকে রেখে আমি আবার এদিকে চলে এলাম বাকি টেবিলটা পরিষ্কার করবার জন্য। টেবিলটা পরিষ্কার করতে এসে খেয়াল করলাম আমার যে স্প্রেটা দিয়ে আমি টেবিলটা পরিষ্কার করি এটাও শেষ হয়ে গেছে। এবার আসলে সেভাবে খেয়াল করে মাসের গ্রসারি শপিংটা করা হয়নি, যে কারণে কিছু জিনিস কেনা হয়েছে, কিছু জিনিস কেনা হয়নি। আসলে ঈদের ডামাডোলে এত বেশি ব্যস্ত ছিলাম আমরা সবাই যে আমাদের বাকি সাংসারিক জিনিসপত্র কী কী লাগবে সেটাও আমার মনে ছিল না। তো এখন যা আছে বললাম, যেটা বলছিলাম যে যা আছে, যেটুকু আছে সেটা দিয়েই আমি অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছি। অনেক আপুরাই দেখি সঞ্চয় করা, সঞ্চয়ী হওয়া, এই ধরনের ভিডিওগুলো দিন। তো এই জিনিসগুলো যেমন দরকার আছে, জীবনের শৌখিনতাকে প্রায়োরিটি দেওয়াটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি খালি সঞ্চয় করেই গেলেন ভবিষ্যতের জন্য, কিন্তু নিজেকে ঠকিয়ে এত সঞ্চয় করে লাভ কী? আপনার এই সঞ্চয়ের থেকে কিছুটা অংশ আপনার নিজের জন্য রাখুন না। চলে যান না একটু পার্লারে, গিয়ে একটু হট অয়েল ম্যাসাজ নিয়ে আসুন, পেডিকিউর ম্যানিকিউর করে আনুন। সঞ্চয় তো করবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কিন্তু এই যে এখনকার যে সময়টা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ভবিষ্যতে আপনার কাছে ফিরে আসবে না। নিজেকে সামান্য কিছুটা হলেও আম একটু আ ট্রিট করার চেষ্টা করুন, একটু প্যাম্পারিং করার চেষ্টা করুন। আমার কাছে মনে হয় আমার হাতে যে টাকাটা আছে সেটা যেমন আমি সঞ্চয় করতে পারি, ঠিক সেটা দিয়ে আমি আমার সংসারটাও সাজাতে পারি, অথবা আমার নিজেকে প্যাম্পারিং করতে পারি, অথবা আমার কোনো প্রিয় বন্ধুর সাথে বসে ১ কাপ চা কিংবা কফিও খেতে পারি। আমার চাওয়াগুলো খুব সীমিত। এই সীমিত চাওয়াগুলোর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন পড়ে না। কিন্তু যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আপনার চিন্তা ধারণা এবং আপনার ইচ্ছা। আপনি চাইলে সেটাকে সঞ্চয়ও করতে পারেন, আবার চাইলে সেটাকে আপনার নিজের ক্ষেত্রে কাজেও লাগাতে পারেন। কাজেই যে আপুরা অনেক বেশি সঞ্চয় নিয়ে চিন্তাশীল হয়ে পড়েছেন, ছোট্ট একটা অনুরোধ রেখে যাচ্ছি তাদের প্রতি। নিজেকে সময় দিন, নিজেকে প্যাম্পারিং করুন। আপনার এই বয়সটা, এই সময়টা ভবিষ্যতে গিয়ে আর থাকবে না। তাই বলে কিন্তু
সঞ্চয় করা ব্যাপারটাতে আমি মোটেও অনাগ্রহী নই। আমি ওই ব্যাপারটাতেও অনেক বেশি সিরিয়াস। কারণ আমার বিপদের সময় আমার সঞ্চয়কৃত অর্থটাই আমার পাশে এসে দাঁড়াবে। আমার যা আছে সেটাই আমার সবচাইতে বড় অবলম্বন হবে। কিন্তু তাই বলে সবসময় কি সঞ্চয় নিয়ে ভাববো? মাঝে, মাঝে তো নিজেকে নিয়েও ভাবা উচিত। সে যাই হোক, এখন সোজা চলে এসেছি কিচেনে। এর মধ্যে খালাকে দিয়ে বেশ কিছু রুটি বানিয়ে রেখেছি। হয়েছে কি, অনেকদিন পর খালা এসেছে, ঈদ রোজা শেষ হলো, ঈদ শেষ হলো। তো অনেকদিন হাতে বানানো রুটি খাওয়া হচ্ছে না। খালাকে বলেছি সপ্তাহে ২ দিন করে অন্তত রুটি বানাবে, যাতে আমরা পুরো সপ্তাহটা রুটি খেতে পারি। তো আজ বেশ কিছু রুটি বানিয়ে দিয়েছে, সেগুলোকে বক্সে ভরে আমি ফ্রিজে রেখে এসেছি। আর এখন চটজলদি ২ পাশের চুলায় ২টো রান্না বসিয়ে দিচ্ছি। একদিকে আলু করলা ভাজি আর অন্যদিকে মাছের তরকারি রান্না করছি। এই যে আমি আপনাদেরকে বারবার বলছি ঠিক মতন গ্রসারি শপিং হয়নি, ঠিক মতন শপিং হয়নি। আমি কিন্তু মান্থলি যে মাছ মাংসের বাজারটা সেটাও করিনি। করা হয়নি আসলে। সাহেবের একটা এক্সাম ছিল, সেটা নিয়ে সে ব্যস্ত ছিল। তারপর আমার মেয়েগুলোরও এক্সাম শুরু হয়ে যাচ্ছে, ওরা দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে। মেইনলি এপ্রিলের এন্ডিং থেকেই ওদের পরীক্ষাগুলো শুরু হয়ে যায়। তো এই কারণে ওরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন কোচিংয়ে যেয়ে আমাকে পরীক্ষা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। তো অনেক কিছুর কারণেই ঠিক মতন এবার শপিংটাও করা হয়নি। ইচ্ছা আছে নেক্সট ফ্রাইডেতে আমি অবশ্যই একটু মান্থলি শপিং, মাছ মাংসের শপিংটা এবং কিছু ভালোভাবে গ্রসারি শপিংটা শেষ করব। সময় সুযোগ মতন সেগুলো যদি করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আলু করলা ভাজিটা বসিয়ে দিয়ে আমি এখানে মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে জাস্ট ২ পিস মাছ আর ১ পিস মাছের মাথা এগুলোই রান্না করছি। কারণ মাছ খাবে শুধুমাত্র আমি আর আমার হাসব্যান্ড, আর বাচ্চারা খাবে না। তো ভাবলাম যে ঠিক আছে অল্প করেই করি। আর আজকে যে মাছটা রান্না করব সেটা হচ্ছে ছোট, ছোট যে ঢ্যাঁড়সগুলো আছে সেগুলোকে আস্ত ঢ্যাঁড়সটা দিয়ে তারপর মাছটা রান্না করব। এভাবে মাছ রান্না খেতে, এরকম পাতলা ঝোলে মাছ রান্না খেতে আমার হাসব্যান্ড এবং আমরা দুজনে ভীষণ পছন্দ করি। তবে যথারীতি রেসিপি সেভাবে শেয়ার করবার কিছু নেই। এগুলো আপনারা অনেক ভালো জানেন। তাই রেসিপি শেয়ারের ধারে কাছেও আমি ঘেঁষছি না। সেদিন আসলে গল্পের ছলে আমি আর আমার হাসব্যান্ড দুজনেই গল্প করছিলাম। তো আমার হাসব্যান্ড বলল যে, "তুমি কিন্তু দেশে এসেছো পাক্কা ১ বছর হয়ে গেছে। গত বছর এপ্রিলের ৮ তারিখে তুমি দেশে এসেছো।" তা আমি বললাম, "হ্যাঁ, দেখেছো দেখতে, দেখতে কীভাবে সময় চলে যায়। ১ বছর হয়ে গেল আমি দেশে এসেছি এবং আমার সংসারটা গড়ে তুলেছি। তবে এখন পর্যন্ত আমার সংসারে একখান সোফা আসেনি।" তো সেটা শুনে সেও মুচকি, মুচকি হাসছিল আর বলছিল যে, "এবার আসবে। ইনশাআল্লাহ আমিও খানিকটা ফ্রি হয়েছি। পরীক্ষা শেষ, এবার ধীরে সুস্থে তোমাকে নিয়ে একটা সোফা কিনে দেব।" আসলে একটু, একটু করেই সব কিছু গোছাতে আমি বেশি পছন্দ করি। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। টাকা দিয়ে জিনিস কিনবো অস্থিরতার কিছু নেই। একটা জিনিস কেনার আগে সেই জিনিসটা সম্পর্কে একটু জানা, একটু শোনা, একটু বোঝা, আইডিয়া নেয়া, আমার মনে হয় এটাই সবচাইতে বিচক্ষণতার পরিচয় দেয়। যদিও আমি খুব বিচক্ষণ কোনো মানুষ নই। আরেকটা বিষয় কি জানেন? সেটা হচ্ছে আমি চাই না যে একটা জিনিস চাওয়ার সাথে, সাথে সেটা আমার হাতে চলে আসুক। এটা আমি আমার বাচ্চাদেরকেও দেই না, আমার নিজের বেলায়ও না, আমার হাসব্যান্ডের বেলায়ও না। খানিকটা সময় যাক, সেটার প্রতি আরেকটু আকাঙ্ক্ষা বাড়ুক, প্রয়োজনটা অনুভব করি, আসলেও দরকার আছে কিনা সেই জিনিসটাও একটু অনুভব করি, তারপর না হয় কিনবো। আজ এই পর্যায়ে এসে যখন আমি পুরোপুরি অনুভব করছি যে না, আমার একটা সোফা কেনা খুব বেশি প্রয়োজন, এখন আমি অবশ্যই এটা কিনবো। ১ বছরের মধ্যে কেন এই প্রয়োজনটা অনুভব করিনি? কারণ এই ১ বছর আমার হাসব্যান্ড আমার সাথে ছিল না। সে ছিল ভুটানে, আমি ছিলাম দেশে। আমার বাসায় সেরকম কোনো গেস্ট আসতো না, কেউ আসতো না। আমরা ৩ মা-বেটি একা, একা থাকতাম। তো এখন সে আসার পর যখন অন্যান্য আ তার ফ্রেন্ড, কলিগরা আসছে, তো এখন এসে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, সোফা কেনাটা জরুরি। এই যে দেখুন, এটাকে যদি সঞ্চয় বলেন কিংবা এটাকে যদি আপনি যে কোনো অ্যাঙ্গেলেই আপনি এটাকে ভাবতে পারেন যে সালমা আপু এটাকে হয়তো সঞ্চয় করে নিয়ে টাকাটা তারপরে এখন কিনছে, এটাও ভাবতে পারেন। আবার এটাও ভাবতে পারেন সালমা আপু চাইলে তো যে কোনো সময় কিনতে পারে, ঢং কিনলো না, সেটাও ভাবতে পারেন। আবার এটাও ভাবতে পারেন সময়ের সাথে প্রয়োজন বুঝে সালমা আপু জিনিসটা কিনলো। সম্পূর্ণটাই ডিপেন্ড করবে কে কীভাবে ভাবছে। আমি অবশ্য কোনো ভাবাভাবি নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাই না। আমার কাছে মনে হয় আমার সংসার, আমার সব কিছু ঠিকঠাক মতন চললেই হলো।
আপনার লাইফের কোন জিনিসটা আগে প্রায়োরিটি পাবে আর কোনটা প্রায়োরিটি পাবে এটা সবচেয়ে ভালো আপনিই জানেন। সেজন্য কে কী বলল না বলল, কার কী আছে কী নেই সেগুলো নিয়ে কখনো মাথা ঘামাবেন না। আমি আজকে ছোট মুখে অনেক বড় বড় কথা বলছি, অনেক বেশি জ্ঞানগম্ভীর কথা বলছি, যেটা আমার ক্যারেক্টারের সাথে একেবারেই যায় না। কিন্তু কেন বলছি জানেন? মাঝে মাঝে কিছু কমেন্ট আসে, আপু আপনারা সুন্দর করে সাজান, আমার সাজাতে ইচ্ছে করে, আপু আমারও ইচ্ছে করে এভাবে করতে, কিন্তু আমি পারি না। তো তখন আমার তাদের সেই কষ্টবোধটা, সেই হাহাকারটা আমি ফিল করি। একটা সময় ছিল যখন আমারও কিচ্ছু ছিল না, বিশ্বাস করুন। সেই কিচ্ছু না থাকা থেকেই আজকে আমি অনেক কিছু থাকার মধ্যে এসেছি। জীবনের সবগুলো বাঁক যে সবসময় খুব স্মুথলি টার্ন করতে পারবেন এটা মনে করবার কোনো কারণ নেই। আমি আজ এখানে যে পর্যায়ে আছি সেটাও কিন্তু একটা কঠিন সময়। সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি না বলে আপনারা জানছেন না। আমি কখনোই আমার কঠিন কোনো কিছুকে আপনাদের সামনে আনি না। আমার কষ্টবোধ, আমার দুঃখবোধ কিংবা আমার সমস্যা, এগুলো কোনো কিছু আপনাদের সামনে খুব বেশি একটা আনি না। আনতে পছন্দ করি না। কারণটা কি জানেন? ওটা আমার থাকুক। আমার আনন্দটা, আমার দুষ্টুমিটা, আমার কবিতা, আমার আ উচ্ছলতাই আপনাদের কাছে যাক। আপনারা 12 মিনিটের একটা ভিডিও দেখতে বসে আমার ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনবেন, সেটাই বা কেন ভালো লাগবে? মেয়েকে কোচিংয়ে ড্রপ করে বাসায় ফিরছি। ধানমন্ডির এই এরিয়াটাতে আসলে আমার মনটা না খুব উসখুস করে। অযথাই চাদর কিনতে ইচ্ছে করে, পর্দা কিনতে ইচ্ছে করে, ফুল গাছ কিনতে ইচ্ছে করে, তারপর সিরামিকের বিভিন্ন জিনিস কিনতে ইচ্ছে করে। দেখছেন তো ভ্যান ভর্তি সব জিনিসপত্র নিয়ে সবাই বসে গেছে। তো এই এরিয়াটায় আসলেই আমি বারবার চেষ্টা করি নিজের চোখ ফিরিয়ে রাখতে। এই পাশটায় কিন্তু এখন পুরো দমে ফুল চলছে, মানে ফুলের দোকান শুরু হয়ে গেছে। খুব শিগগিরই নতুন 2-3টা ফুল গাছ কিনবো আমি, এবং সেইটা কিনে আপনাদের সাথে শেয়ার করব। যখন কিনব ইনশাল্লাহ যে আপনাদেরকে দেখাবো। অনেক লম্বা সময় আজ জ্ঞানগম্ভীর আলোচনা দিয়ে পার করলাম। যদি ভুল কিছু করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল কিছু বলে থাকলে ভুল ধরিয়ে দেবেন। আমি নিজেকে শুধরে নিতে অনেক বেশি পছন্দ করি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।